অনেকেরই থাকে যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট, কোনো দেশে ঘোরা হয় নাই, পাসপোর্ট একদম নতুন করা হয়েছে, যেটা আমার ছিল। এই বিষয়টা আমি শেয়ার করব আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন, আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার পর আপনার ফোনে আপনি অবশ্যই একটা সিম রাখার চেষ্টা করবেন। যদি আপনি 2টা সিম কার্ড ইউজ করে থাকেন, যে নাম্বারটা আপনার দেশে অ্যাক্টিভ রাখা খুব দরকার, সেই নাম্বারটা ফ্যামিলির কারোর কাছে দিয়ে যাবেন অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ রাখার জন্য। যে নাম্বারটা আপনার তেমনভাবে ইউজ হয় না, সেই নাম্বারটায় কিছু পরিমাণ ইন্টারনেট রেখে ওই নাম্বারটা আপনার সিমে রাখবেন। কারণ হলো যে আপনি এয়ারপোর্টে ঢুকে পড়ার পর আপনার ফ্লাইট ডিলে হতে পারে, আপনার ফ্যামিলি আপনার অবস্থা চাইতে পারে, ফ্যামিলি হয়তো ফোন করে ইনফরমেশন নিতে যাবে যে এখন কি আপডেট। আপনার কাছে যদি সিম কার্ড না থাকে আপনি আপডেটটা দিতে পারবেন না। আমি যখন এয়ারপোর্টে ঢুকি, এয়ারপোর্টের 5 নাম্বার যে গেট, ওই গেট দিয়ে প্রথমে আমরা ঢুকে প্রথমে যেটা করতে হয়, প্রথমে একটা লাগেজ স্ক্যান হয় যে আপনার লাগেজে কোনো আর্মস টাইপের বা কোনো রুলস রেগুলেশনের বাইরে কোনো জিনিস আছে কি না। সেই প্রথম স্ক্যানটার পরে আপনাকে একটা ট্রলিতে ওই ইয়াগুলো উঠায় নিতে হবে। ট্রলিতে উঠিয়ে নেওয়ার পর ওখানে এয়ারপোর্টের ভিতরে অনেক হেল্প ডেস্ক থাকে। ডেস্কে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আপনার যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সের কাউন্টারটা কোন দিকে। সেখানে গেলে আপনাকে লাগেজ রেজিস্ট্রি করবে। এখন আমার ছিল বাতিক এয়ার, তো আমি হেল্প ডেস্কে যাওয়ার পর আমাকে বললো ব্লক এতে যেতে। তো এ হলো একদম শুরুতে যে এয়ারলাইন্সটা, ওই এতে হলো সৌদি এয়ারলাইন্স আর বাতিক এয়ারের কাউন্টার। তো আমরা ওইখানে গিয়ে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পর এখানে হলো মূলত আমাদের লাগেজের ওয়েটটা নেয়। এখন আমি কত পরিমাণ ক্যাপাসিটিতে আর কি ওয়েট বহন করতে পারবো, কি পরিমাণ লাগেজ নিতে পারবো, সেটা কিন্তু আমার টিকিটে লেখা থাকবে। ফর এক্সাম্পল আমার টিকিটে লেখা ছিল 35K। এখন এই 35K মানে হলো আপনার হ্যান্ড লাগেজ, মেইন লাগেজ, ট্রলি লাগেজ সব সহ কিন্তু 35K। এর বেশি যদি আপনি ক্রস করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা ব্যাগেজ চার্জ দিতে হবে, যেটা পার কেজিতে 1500 টাকা এক্সট্রা ব্যাগেজ চার্জ। এখন টিকিটে লেখা ছিল 35K। ইউজুয়ালি ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্লাইটে বা হজের সময় দেখা যায় যে 23 থেকে 25 কেজি পর্যন্ত অ্যালাউ করে ম্যাক্সিমাম। মালয়েশিয়া এই এয়ারলাইন্সটা একটু বেশি অ্যালাউ করছে, 35K বা 25 কেজি পার পারসন। লাইনে দাঁড়ায় প্রথমে হলো আমরা যেই লাগেজগুলো প্লেনের কার্গোতে যাবে এইগুলো আমরা ওইখানেই হ্যান্ড ওভার করে দিই। একটা সিল লাগাইতে হয়, ওইখানে যে গ্রাউন্ড অ্যাসিস্ট্যান্টরা আছেন ওনারাই একটা সিল লাগিয়ে দেন যে এটা কোন এয়ারপোর্টের জন্য। ওইখান থেকে লাগেজে হ্যান্ড ওভার করে দেওয়ার পর আপনাদের চলে যেতে হবে ইমিগ্রেশনে যাওয়ার পর লাইনে দাঁড়াবেন। দেখবেন এখানে অনেকগুলো কাউন্টার আছে, প্রত্যেক কাউন্টারে এ পাশে একজন পুলিশ, এই পাশে একজন পুলিশ, বাংলাদেশি পুলিশ। বাংলাদেশের ইমিগ্রেশনের কথা বলছি। বাংলাদেশের ইমিগ্রেশনটা আমার কাছে মনে হয়েছে কোয়াইট ডিফিকাল্ট পাস করা। যখন আপনার সিঙ্গেল মানে আপনি প্রথমবারের মতো ব্ল্যাঙ্ক পাসপোর্ট নিয়ে ফেস করছেন ইমিগ্রেশন। আমি লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পর যখন আমার সিরিয়াল আসলো, আমি গেলাম কাউন্টারে। তো আমি পাসপোর্ট দিলাম পুলিশ অফিসারকে, ভিসা কপিটা দিলাম। তো উনি আমাকে বললেন যে আপনি এর আগে কোনো দেশে গিয়েছিলেন? আমি বললাম যে না। বললো যে আপনি ফার্স্ট টাইম মালয়েশিয়া যাচ্ছেন? বললাম যে জি। আমাকে বললো যে আপনি ওই অমুক ডেস্কে যান, গিয়ে দেখা করেন। ওটা আর কি 1 নাম্বার ডেস্ক। সবগুলা ইমিগ্রেশন ডেস্কের পাশে একটা ডেস্ক থাকে যেখানে আরেকজন পুলিশ থাকেন। তো ওনার কাছে আমি গেলাম। যাওয়ার পরে উনি আমার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট, দুজনেরই ব্ল্যাঙ্ক পাসপোর্ট, সাথে আমাদের ভিসা কপি, এই দুইটা নিয়ে গেলেন হলো যে এয়ারপোর্টের যে সুপারিনটেনডেন্ট থাকেন ওনার অফিসের ওখানে। যাওয়ার পর ওইখান থেকে আরেকজন পুলিশ অফিসার বের হলেন, ইমিগ্রেশন অফিসার। উনি বের হয়ে পাসপোর্টের ভিতরে 2টা কাগজ নিয়ে প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন যে মালয়েশিয়া আমার প্রথমবার কিনা, আমি এর আগে অন্য কোনো দেশে গিয়েছি কিনা, তারপরে কেন যাচ্ছি, বললাম যে স্টুডেন্ট ভিসাতে, তারপরে আমার বাংলাদেশে জব কী ছিল, তারপরে আমার ব্যাংক ব্যালেন্স বা কোনো সলভেন্সি আছে কিনা। তো আমার সলভেন্সি কপিটা ছিল না সাথে, আপনাদের
মাঝে যদি সাথে রাখতে পারেন ভালো। আর যদি সলভেন্সি না থাকে ওনারা বলেন যে আপনি ব্যাংক থেকে যে লাস্ট মেসেজটা পেয়েছেন ওইটা দেখান, ওটাতে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখায়। তো আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে হলো 2 লাখ টাকার মতো ছিল, আর কিছু এফডিআর একটা অ্যামাউন্ট ছিল, তো আমি ওইটাই শো করলাম। এরপরে আমার ওয়াইফকেও সেমভাবে সেম কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলো, ওইভাবে করে উত্তর দিতে হবে। এরপরে মেইন সুপারিনটেন্ডেন্ট যে অফিস, ওইখানে যে স্যার বসেন ওনার কাছে নিয়ে গেল। তো উনি আমাকে এবং আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলেন যে আপনারা ম্যারিড কিনা, আপনাদের বিয়ের ছবি দেখান। তো কিছু আমাদের ফ্যামিলির ছবি, বিয়ের ছবি আমরা প্রিন্ট করে নিয়ে গেছিলাম, কালার প্রিন্ট। পাসপোর্টে কেন ম্যারিড লেখা নেই, তখন আমি বললাম যে ম্যাম বিয়ের আগে পাসপোর্টটা করা, যে কারণে ওটা মেনশন হয়নি। তারপরে উনি নিকানামাগুলো দেখতে চাইলেন, ওখানে যে একদম নোটারি করা সেই কপিগুলো ওনাকে দেখালাম। দেখানোর পরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে নিয়ে যাও। দেন উনি আমাদেরকে আবার ওই প্রথম যে আমরা ইমিগ্রেশন অফিসে গিয়েছিলাম ওইখানে গিয়ে হ্যান্ড ওভার করে দিয়ে আসলেন। দেন আমরা একটা কাউন্টারে দাঁড়ালাম। ওই কাউন্টারে দাঁড়ানোর পর যার সাথে আমাদের মেইন ইন্টারভিউটা হলো, একজন বয়স্ক পুলিশ অফিসার। তো উনি জিজ্ঞাসা করলেন যে কেন যাচ্ছি, ওখানে মালয়েশিয়ায় পড়ালেখার খরচ কেমন, মিডল ক্লাস ফ্যামিলির জন্য, মানে টুকটাক একজন মুরব্বি আর কি যে টাইপের গল্প করেন। এখন এখানে কথা হচ্ছে যে যখনই আপনি যে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনাকে নার্ভাস হলে হবে না, নার্ভাস হওয়াই যাবে না। কারণ আপনি তো কোনো চুরি করতে চাচ্ছেন না, আপনি তো কোনো অপরাধ করতে যাচ্ছেন না, আপনি এখানে ভ্যালিড রিজনে আসছেন, আপনার এখানে ভ্যালিড রিজন আছে, এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, তোতলানোর কিছু নেই। তো ইমিগ্রেশন অফিসাররা ঝামেলা করে তাদের সাথেই যারা এই যে বিভিন্নভাবে মানে ইন্টারভিউটা ভালো মতো দিতে পারে না, যারা তোতলায় যায়, যারা মিস ইনফরমেশন দিয়ে ফেলে। আর ওই যে আমি বললাম না যে প্রথমে একজন পুলিশ অফিসার একটা ইনফরমেশন নিলেন, তারপরে ভিতরে সুপারিনটেন্ডেন্ট, এরা কিন্তু আসলে দুইটা ইনফরমেশন ক্রস ম্যাচ করে যে কোনো জায়গায় আমি কোনো ভুল বলতেছি কিনা। আমার দুইটা ইনফরমেশনই সেম ছিল, এক্স্যাক্ট ছিল, এবং আমার তো এখানে আসলে লুকানোর কিছু নেই, আমার সব ডকুমেন্ট ভ্যালিড, যা বলতেছি সবই সত্য, আমার তো এখানে লুকানোর কিছু নেই। তো ফাইনালি যখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল, ওনারা পাসপোর্টে লিখে দিলেন, পর আমরা চলে গেলাম হলো ইমিগ্রেশনের ওই কাউন্টারটা পার হলে ওয়েটিং যে জোনটা, ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পর একটা ওয়েটিং জোন থাকে, সেখানে আমরা গিয়ে বসলাম। তো ইন দ্য মিন টাইম দেখলাম যে আমাদের ফ্লাইট অলরেডি 2 ঘন্টা ডিলে। এখন এয়ারপোর্টে কিছু ওয়াইফাই আছে, আমরা ওয়াইফাই, ওয়াইফাই, যেটা আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে ওরা একটা ওটিপি পাঠায়, সেটা দিয়ে আর কি ওয়ান টাইম আর কি লগ ইন করা যায় এবং কিছু সময়ের জন্য ওয়াইফাই অ্যাক্সেস পাওয়া যায়। এর বাইরে আপনি যদি ফোনে ডাটা রাখতে পারেন তাহলে আপনার জন্যই ভালো আর কি, সবার সাথে কমিউনিকেট করা কিংবা ওয়েব ব্রাউজিং করা, যে কোনো মানে টাইম স্পেন্ড করার জন্য অ্যাটলিস্ট কিছু তো লাগে। ফাইনালি যখন 3:30টায় আমাদের ফ্লাইট দেখলাম, তো দেখি যে হঠাৎ করে 1:20-এর দিকে একজন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ডাকছেন যে বাতিকের যারা আছেন 4 নাম্বার গেট দিয়ে আসেন। তো আমরা 4 নাম্বার গেট দিয়ে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে লাইন করে দিল, একটা সৌদি এয়ারলাইন্সের, একটা বাতিকের। তো সবাইকে একটা করে ওখানে ট্রে থাকে, ট্রে বা বক্স টাইপের জিনিস, সেখানে ব্যাগ রাখতে হয়, ব্যাগ, জুতা, বেল্ট, ঘড়ি, মোবাইল ফোন, আর এর সাথে আপনার ব্যাগে যদি কোনো ল্যাপটপ থেকে থাকে ল্যাপটপটাও বের করে রাখবেন, ল্যাপটপ, ট্যাব এবং কোনো ডিভাইস থাকলে ব্যাগ থেকে বের করে ওই ট্রেতে রাখবেন। রাখার পরে আপনারা ওই বাম পাশে ট্রেটা রেখে ধরে ধরে আগাবেন। আগানোর পরে যখন আপনি একদম ওই বডি চেকের মেশিনটার ওইখানে কাছাকাছি যাবেন, তখন আপনার বক্সটা স্ক্যানারের মধ্যে দিয়ে চলে যায়, আর আপনাকে হলো ওইখানকার যে সিকিউরিটি অফিসাররা আছে তারা ওই যে মেটাল ডিটেক্টর দিয়ে ফুল বডি চেক আপ করে। এভরিথিং ইজ ওকে, দেন আপনাকে আর আটকায় না, আপনাকে জিনিসগুলো দিয়ে বলবে যে ঠিক আছে আপনি ওয়েট করেন। এরপরে হলো মেইন ওয়েটিংয়ের পালা। তো আপনার যখন ওই চেক আপ হয়ে যাবে, আপনি আবার এসে আপনার যেগুলো খোলা হয়েছিল সেগুলো প্যাক করে নেবেন। এরপরে আপনাকে ওয়েট করতে হবে ফ্লাইটের জন্য। দেন যখন আপনার ফ্লাইটের সময়টা আসে
তখন ওইখান থেকে ডাকবে যে অমুক এয়ারলাইন্স, আপনারা এখান দিয়ে আসেন। তো সবাইকে আর কি ফলো করবেন। ফলো করার পরে ওরা একটা বাসে উঠাবে, ওই অফিস থেকে নামে একটা বাসে উঠায় একদম প্লেনের সামনে গিয়ে থামানোর পরে আপনি প্লেনে যখন উঠবেন হাতে বোর্ডিং পাসটা রাখবেন। আপনার সিট নাম্বার ওখানে মেনশন থাকে বোর্ডিং পাসে। তো সেভাবে করে আপনি গিয়ে আপনার সিটে বসবেন। তো মেইনলি যে আমার ভিডিওর আজকের যে মেসেজ সেটা হলো যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট বা স্টুডেন্ট ভিসায় প্রথমে মালয়েশিয়ায় আসায় কোনো প্রবলেম ফেস হয় কি না। কথা হচ্ছে যে আপনার কাছে যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে, ভ্যালিড ইনফরমেশন থাকে, আপনার যদি এনাফ সলভেন্সি থাকে, তাহলে কেন আপনাকে আটকাবে? ওদেরও তো আটকানোর কোনো রিজন লাগবে। যে কোনো এমবাসির কথাই বলি, ইউএস এমবাসি হোক, মালয়েশিয়ান এমবাসি হোক। সো যখনই কোনো ইমিগ্রেশন অফিসারকে ফেস করছেন কিংবা ইয়াকে ফেস করবেন, ভিসা ইন্টারভিউ ফেস করবেন, তখন ট্রাই করবেন যে কনফিডেন্ট থাকার। আরেকটা জিনিস হলো, মালয়েশিয়ায় আসার পরে ওরকম নেমে প্রথমে হলো সেকেন্ড ফ্লোরে আসতে হয়, মানে এয়ারপোর্টের প্রথমে থার্ড ফ্লোরে নামায়, এরপরে সেকেন্ড ফ্লোরে এসে ইমিগ্রেশন কাউন্টারটা খুঁজতে হয়। তো ইমিগ্রেশন কাউন্টার এখন আপনি যদি ট্যুরিস্ট ভিসায় হয়ে থাকেন তাহলে আপনার কাউন্টার হলো 1 নাম্বার, কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় এসে থাকেন তাহলে আপনার কাউন্টার হবে হলো 56 থেকে 59 এই 3টার মধ্যে। তো আমি 57 নাম্বার কাউন্টারে যাই, সেখানে একজন মালয়েশিয়ান পুলিশ অফিসার ছিলেন। উনি আমাকে নট এ সিঙ্গেল কোশ্চেন আস্ক করছে, মানে ইয়োর পাসপোর্ট, ইয়োর ভিসা, বাস। উনি সব দেখলেন, অনলাইনে চেক করলেন, ক্রস ম্যাচ করলেন, বাস সিল দিয়ে দিলেন। তারপরে আমার ওয়াইফেরটা দিলাম, ওয়াইফের সব ডকুমেন্টস দিলাম। কোনো কোশ্চেনই করেনি যে আপনি এখানে কয়দিন থাকবেন, আপনি কেন আসছেন কি। তো যত ঝামেলা আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনটাই করে, ঝামেলা না, এটা আসলে হয়তো বা তাদের প্রসিডিউর, কিন্তু ওই বাংলাদেশের ইয়াটাই ফেস করাটা একটু টাফ। এছাড়া আসলে ইমিগ্রেশন ইন্টারভিউ অত একটু কঠিন কিছু না।